আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى. صدق الله العظيم. আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক ও ইসলামিক 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিকশা মার্কার প্রার্থী হাজী শরীয়তুল্লাহর সপ্তম বংশধর হাফেজ মাওলানা সাইদুদ্দিন আহমদ হানজালার নির্বাচনী এই জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত 10 দলীয় নির্বাচনী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ও স্থানীয় দায়িত্বশীল নেতাকর্মী, সর্বস্তরের শিবচরবাসী, মাদারীপুর 1 তথা শিবচর সংসদীয় আসনে আমাদের দেশপ্রেমিক ও ইসলামিক নির্বাচনী 11 দলীয় ঐক্যজোট বাংলাদেশের তথা এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান পুরুষ, বাংলার কিংবদন্তি মহান ব্যক্তিত্ব হাজী শরীয়তুল্লাহর বংশধরকে মূল্যায়ন করতে পেরেছে। জাতির সামনে এই বংশের একজন উজ্জ্বল নক্ষত্রকে তাদের মনোনয়নে সংসদ নির্বাচনের পদপ্রার্থী হিসেবে উপস্থাপন করতে পেরেছে। আমি মনে করি এটি বাংলাদেশ খেলাফত মজলিস এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটের জন্য একটি গৌরবের বিষয়। আলহামদুলিল্লাহ, 11 দলীয় নির্বাচনী ঐক্য যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে সেটা কোনো ব্যক্তি, কোন দল, কোন জোট, কোন গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করা নয়। এই ঐক্যের সুমহান লক্ষ্য হলো বাংলার বঞ্চিত 18 কোটি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। এদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে, অনেক লড়াই করে আমরা এই বাংলাদেশটা অর্জন করেছি। 190 বছর আমরা লড়াই করেছি ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে, কারণ তারা আমাদের অধিকার হরণ করেছিল, আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আমরা ব্রিটিশ আমলে লড়াই করেছি কলকাতার দাদাবাবু জমিদারদের বিরুদ্ধে। হাজী শরীয়তুল্লাহ, মীর নেসার আলী তিতুমীর, ফকির মজনু শাহ সহ আমাদের এই বঙ্গ অঞ্চলে যে সকল সিংহ শার্দুলেরা এদেশের মুসলমানদের ঈমান ইসলাম রক্ষা করার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের ইনসাফ এবং যার যার প্রাপ্য অধিকার আদায়ের লক্ষ্যে তারা যে সংগ্রাম করেছিলেন, সেই সংগ্রাম যেমনি ভাবে ছিল ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে, তেমনি ভাবে এটা ছিল অত্যাচারী জমিদার হিন্দু দাদাবাবুদের বিরুদ্ধে। তারপরে আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে। একদিকে লড়াই করলাম আমরা ইংরেজদের বিরুদ্ধে, এরপরে লড়াই করলাম কলকাতা দিল্লির দাদাবাবুদের বিরুদ্ধে, এরপরে লড়াই করলাম পিন্ডি এবং পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে। কারণ কি? কারণ হলো তারা এদেশের মানুষকে জুলুম করেছে, শোষণ করেছে, এদেশের মানুষের প্রাপ্য ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে। অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক জীবন, অনেক রক্তদানের পর 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে
বাংলার পূর্বাকাশে লাল সবুজের এই পতাকা উড্ডীন হয়েছে। তখন দেশের মানুষ এক বুক ভরা স্বপ্ন নিয়ে তারা আশার প্রতীক্ষার প্রহর গুনেছিল যে এতদিন ইংরেজরা, কলকাতার দাদাবাবুরা, পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা তারা তো আমাদেরকে শোষণ করেছে, কারণ তারা ছিল বিদেশি, তারা ছিল ভিনদেশী শাসক, এজন্য আমাদের উপর শোষণ করেছে। তারা ছিল ভিনদেশী শাসক গোষ্ঠী, এজন্য আমাদেরকে আমাদের প্রাপ্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এদেশের মানুষের স্বপ্ন ছিল, এখন যেহেতু এদেশের স্থানীয় স্বজাতির শাসকরা শাসন করবে, সুতরাং এখন আর আমাদের বঞ্চনা পোহাতে হবে না, এখন আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাব। কিন্তু আজ দীর্ঘ প্রায় 55 বছর পরে এসে স্বাধীন বাংলার বুকে দাঁড়িয়ে দুঃখ এবং পরিতাপের সাথে আজ কথা বলতে হয়, তিনটি আধিপত্যবাদকে পরাস্ত করে অর্জিত স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে এদেশের বাংলার মানুষ তারা দেখলো শাসকের ধরন বদলেছে, শোষণের ধরন বদলায় নাই। শাসকের পরিচয় পরিবর্তন হয়েছে, অধিকার নিয়ে ছিনিমিনি খেলার লুটপাট তন্ত্র বন্ধ হয় নাই। এভাবেই আমার দেশের মানুষ অনেক বঞ্চনার পর, অনেক অধিকার হারানোর পর তাদের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, বাংলাদেশের প্রতিটি অঞ্চল, প্রতিটি জনপদ মৃত্যুপুরীতে পরিণত হলো। মায়ের কোল থেকে তার তরতাজা সন্তান গুম হয়ে যায়, আর কোনোদিন ফিরে আসে না। বাবার কলিজার টুকরা সন্তান খুঁজতে খুঁজতে হন্যে হয়ে বাবা এক সময় ক্লান্ত হয়ে পথের উপরে বসে পড়ে, সন্তানের সাক্ষাৎ আর পায় না কোনোদিন। এভাবে শত শত তরতাজা যুবক সন্তান বাংলার মাটি থেকে গুম হয়ে গেল, খুন হয়ে রাস্তার পাশে অনেক মায়ের সন্তান থুবড়ে পড়ে থাকে। বাংলাদেশে যখন এই সকল দৃশ্যগুলো চিত্রায়িত হতে থাকলো, এদেশের যুবকদের পিঠ দেয়ালে ঠেকে গেল। দেশপ্রেমিক প্রতিটি মানুষ মুক্তির অন্বেষায়, তারা মুক্তির সন্ধানে খোদার আরশের দিকে হাত তুলে তাকিয়ে হাত তুলে ফরিয়াদ করেছিল, জালিম থেকে, শোষণ থেকে, বৈষম্য থেকে আমরা মুক্তি চাই। এই পর্যায়ে 2024 সালের রক্তঝরা জুলাই মাস আসলো। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আমাদের সোনার সন্তানেরা বেরিয়ে আসলো। বিভেদের সকল দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে হাতে হাত রেখে তারা একটি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানব প্রাচীর গড়ে তুলল। তারা অকাতরে রক্ত দিল, জীবন দিল। প্রায় 1.5 সহস্রাধিক মায়ের কোল খালি হলো। 1.5 হাজারের বেশি বাংলার দামাল সন্তান শাহাদাত বরণ করলো। 30,000-এর বেশি জুলাই যোদ্ধা আহত হলো, ক্ষতবিক্ষত হলো, পঙ্গু হলো, দৃষ্টি হারালো, অন্ধত্বকে বরণ করলো। এইভাবে অনেক অশ্রু, অনেক কান্না, অনেক রক্ত, অনেক শাহাদাতের জীবন দানের মধ্য দিয়ে 2024 সালের জুলাই বিপ্লব সফলতা লাভ করলো। বাংলাদেশের মানুষ নতুন করে আবার তাদের স্বপ্ন বুনতে আরম্ভ করলো যে এবার ইনশাআল্লাহ আমরা আমাদের অধিকার নিয়েই ঘরে ফিরব। জুলাই বিপ্লবের পরবর্তী আজ 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখ অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে তাই আজ বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 11টি দেশপ্রেমিক ও ইসলামিক সংগঠন হাতে হাত রেখেছি আমরা সেই মানুষের দীর্ঘ প্রতীক্ষিত 350 বছরের আকাঙ্ক্ষিত স্বাধীনতা এবং মানুষের ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
তাই আজ বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া মুক্তিকামী মানুষ, শান্তিকামী মানুষ, যারা অধিকার হারা সেই মানুষ, তাদের মধ্যে আজ এক অভূতপূর্ব গণজোয়ার, গণজাগরণ। মানুষ এখন পরিবর্তন চায়। মানুষ আর পুরনো দিনের সেই রাজনৈতিক বন্দোবস্তে ফিরে যেতে চায় না। পুরনো দিনের রাজনৈতিক বন্দোবস্ত মানে কি? স্বাধীন বাংলার মাটিতে বিগত 55 বছর যেই রাজনীতি হয়েছে, সেই রাজনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো এই রাজনীতিটা হয়েছে লুটপাট আর দুর্নীতির রাজনীতি। 2 নম্বর বৈশিষ্ট্য হলো বিগত 55 বছরের রাজনীতিটা হয়েছে গুন্ডামি আর সন্ত্রাসবাদের রাজনীতি। অর্থাৎ গুন্ডামি করে, সন্ত্রাস করে গণমানুষের তাদের মতামতকে জিম্মি করে ক্ষমতা দখল করার পর তারপরে দেদারসে দেশের মানুষের সম্পদ লুটপাট আর পাচার করে এই দেশটাকে তার কাঙ্ক্ষিত গন্তব্য পর্যন্ত পৌঁছতে দেওয়া হয় না। লক্ষ্য করে দেখবেন, আমাদের দেশের মানুষ অনেক পরিশ্রমী, তারা অনেক মেহনতি মানুষ। তারা, আপনি যাবেন কৃষকের ক্ষেতের মাঠে, যে দেখবেন ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে মাঠে সোনার ফসল ফলায়। আপনি যাবেন শ্রমের বাজারে, সেখানে গিয়ে দেখবেন আমার শ্রমিক ভাইয়েরা, বোনেরা, তারা ক্লান্তিহীন, তারা পরিশ্রম করে যাচ্ছে এবং তারা বিভিন্ন কল কারখানায় উৎপাদন করছে। শুধু ভাইয়েরা নয়, আমাদের বোনেরা, নিম্নবিত্তের হাজার হাজার লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক, আমাদের বোনেরা জীবন যুদ্ধে তারা লড়াই করছে। একদিকে তারা সংসার সামাল দিচ্ছে, পরিবার পরিচালনা করছে, আবার আরেক দিকে তারা অর্থ উপার্জন করার জন্য কর্ম করছে। এইভাবে এ জাতির নারীরা, মেয়েরা যুদ্ধ করে, লড়াই করে দেশটাকে তিল তিল করে গড়ার জন্য একটু একটু করে সম্পদ সঞ্চয় করছে। তারপরে মজদুররা যান, এই যে রাস্তাঘাটে কুলি মুটে মজদুর, ভ্যান গাড়িওয়ালা, ঠেলা গাড়ি চালক, নৌকার মাঝি, রিক্সাওয়ালা ঘাম ঝরানো পরিশ্রম করে অল্প অল্প পয়সা জমা করে। তারপরে ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী নিজের পায়ে দাঁড়িয়ে রাত দিন একাকার করে শ্রম দিয়ে দিয়ে একটা ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করায়, সেখান থেকে কিছু সম্পদ জমা হয়। আর এরপরে আমার বাংলাদেশের বড় বড় শিল্প উদ্যোক্তারা প্রাইভেট সেক্টর থেকে ব্যক্তিগত উদ্যোগে বড় বড় উদ্যোগ গ্রহণ করে, সেখানে হাজার হাজার আমার বাংলাদেশের মানুষের কর্মসংস্থান তৈরি হয়। এরপরে থাকে প্রবাসীরা, আমাদের যারা প্রবাসে যায়, তারা প্রবাসে গিয়ে, বিদেশে গিয়ে আমরা অনেকে মনে করি আরামে থাকে, তারা বিলাসিতা করে না। খবর নিয়ে দেখবেন, আজ আমরা যেই সকল প্রবাসীদেরকে নাম দিয়েছি নতুন করে রেমিটেন্স যোদ্ধা, এই রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা প্রবাসে তারা 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা পর্যন্ত ওভারটাইম করে। তারপরে উপার্জিত পয়সার যত সামান্য নিজে সেখানে ভোগ করে বাকি পূর্ণটাই পাঠিয়ে দেয় দেশে। একটা স্বপ্ন, এই সম্পদে আমার পরিবার ভালো থাকবে, আমার দেশের উন্নতি হবে। সবাই শুধু দেয় আর দেয়, দেয় আর দেয়, কিন্তু বাংলাদেশের এই তলাবিহীন ঝুড়িতে যেন কোনো কিছুই আর টিকে নেই। কারণটা কি? কারণ হলো, মনে করেন সংসারের 6 ভাই বোন, 5 জন সারাদিন 5 ভাই বোন মিলে উপার্জন করে, কামাই করে, যাই পারে করে, সব এনে রাত্রে একসাথে জমা করে। আর এক ভাই আছে, সেই রাতের অন্ধকারে সারা দিনে 12 ঘন্টা 14 ঘন্টায় 5 জনে মিলে যা কামাইছে, একজনে রাতের অন্ধকারে 5 মিনিটে খাবলা মেরে সব চুরি করে নিয়ে যায়। বলেন, এই সংসারে কোনোদিন সচ্ছলতা আসবে? এই সংসারে কোনোদিন হাসির মানে সুখের হাসি ফুটবে? বাংলাদেশের হয়েছে সেই দশা।
এদেশের কৃষকরা উপার্জন করে, এদেশের শ্রমিকদের কন্ট্রিবিউশন আছে, এদেশের প্রাইভেট সেক্টরে ক্ষুদ্র মাঝারি বড় বড় উদ্যোক্তারা তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অভূতপূর্ব কন্ট্রিবিউশন করে। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের রেমিটেন্স প্রবাহকে সচল রাখে। সবাই মিলে দেই, দিতে থাকি আমরা, দিতে থাকি আমরা, দিতে থাকি আমরা। বছরের পর বছর চলে যায়, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় না। কারণ লুটেরা, দুর্নীতিবাদ, রাজনৈতিক আর আমলারা তারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া বানায়। এই হলো বাংলাদেশের অবস্থা। আর না হয় আরো 30 বছর আগে বাংলাদেশ সিঙ্গাপুরের থেকে উন্নত রাষ্ট্র হওয়ার কথা, হয় না। কারণ 5 ভাই যতই চেষ্টা করি, ভাই বোনরা মিলে চেষ্টা করি, কিন্তু চাটার দল সব চেটে খেয়ে শেষ করে দেয়। এই জন্য জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের মানুষের মোটিভ চেঞ্জ হয়ে গিয়েছে, মনোভাব পরিবর্তন হয়ে গিয়েছে। জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষ দুঃসাহসী হয়ে উঠেছে। এদেশের মানুষ এখন শপথ নিয়েছে আর ওই লুটপাট, দুর্নীতি আর গুন্ডামি আর মাস্তানির রাজনীতিকে তারা না বলে দিবে। এই জন্য আজ 11 দলের পক্ষে টেকনাফ থেকে তেতুলিয়া বাঁধ ভাঙ্গা জনতার স্রোত উঠেছে। যেখানেই যাবেন সেখানেই দেখবেন, বিশেষ করে তরুণ প্রজন্ম 17টা বছর ধরে যারা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, একটাবার ভোট দিতে পারে নাই, গণতন্ত্রের নামে পরিচালিত দেশে আজ 35 বছরের একটা মানুষ যে তার কৈশোর যৌবন পেরিয়ে আজ সে প্রৌঢ়ত্বের দ্বার প্রান্তে উপনীত, এখনো পর্যন্ত একটা ভোট দিতে পারে নাই। কতটা দুঃখ এবং কষ্ট তার। বাংলাদেশে কিভাবে লুটপাট আর দুর্নীতি চলে বলতে গেলে ভাই কলিজাটা ফেটে আসে, কলিজা বিদীর্ণ হয়ে যায়, চোখ গলিয়ে ঝরঝর করে অশ্রু বের হতে মনে চায়। বাংলাদেশে এই যে বললাম নিম্নবিত্তের মানুষগুলো, মধ্যবিত্তের মানুষ, তারা যেই টাকা কামাই করে অল্প অল্প টাকা, সেখান থেকে মনে করে কষ্ট করে অল্প কিছু টাকা সেভিংস করে, একটু বাঁচায়, খরচের থেকে একটু টাকা কি করে অল্প অল্প টাকা বাঁচায়, 200, 400, 500, 1000, 2000 টাকা। তারপরে এই টাকাগুলো নিয়ে তারা ব্যাংকে ডিপোজিট করে। 10 বছর, 15 বছর, 20 বছরের ডিপোজিট করে। কেন? যে একটা সময় গিয়ে গরিব মা, গরিব বাবা চিন্তা করে যে সারা জীবন তো এইভাবেই খাটনি খেটে গেলাম, দিনে আনলাম দিনে খাইলাম, বুড়ো বয়সে থাকবো কিভাবে, আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে, সন্তানের ভবিষ্যতের চিন্তা করে বুড়ো বয়সে একটু শান্তিতে মাথা গোজার আশ্রয় করার সন্ধানে একটু একটু করে টাকা কামাই করে ব্যাংকে জমা রাখে, যে এই টাকাটা দিয়ে 10 বছর পরে, 20 বছর পরে একটা জমি কিনবে, একটা ঘর করবে। কথা বলেন ঠিক কিনা? বলেন দুঃখটা কোথায় রাখবেন আপনি? আর এই লক্ষ লক্ষ আমার গরিব মেহনতি মানুষের, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের রক্ত পানি করা এই টাকাগুলো ব্যাংক থেকে লুটেরার দল হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা বিলাসিতা করে বিদেশে পাচার করে। আপনি খুঁজে দেখেন এই সকল যাদের নামে হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি যারা, হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি যারা, তাদের প্রেম ছাড়তে পারে না আমাদের বড় রাজনৈতিক দলগুলো। যতই বলেন ওনাদের সাথে ওনাদের আত্মার প্রীতের সম্পর্ক, কারণ সরে সরে মাসতুতো ভাই, সরে সরে মাসতুতো ভাই। বড় বড় রাজনৈতিক দলগুলো ভাবসাব দেখায় এমন, তাদেরকে মাইনাস করে বাংলাদেশে কিছুই হবে না। আমি জানতে চাই, জুলাই বিপ্লব হয়েছে, কোন বড় রাজনৈতিক দলের প্রয়োজন হয় নাই। বিপ্লব হয়েছে, বড় কোন রাজনৈতিক নেতার প্রয়োজন হয় নাই। বাংলার তাবল ছাত্র জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে বিপ্লব এনেছে। বাংলার মানুষের ঘরে ঘরে তারা স্বাধীনতার অধিকার ফিরিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান,
অ্যাকশন। নির্বাচনী স্লোগান হবে এখন ইনশাআল্লাহ। এইভাবে এই জুলাই যোদ্ধারা প্রমাণ করেছে এবং এদেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে। কি বলবো দেখেন, এইভাবে ১৫০০-এর বেশি মায়ের কোল খালি হলো। একটা প্রাণের কত দাম, একটা জীবনের কত মূল্য, সন্তানহারা মাকে গিয়ে জিজ্ঞাসা করেন, এখনো পর্যন্ত সেই মায়ের চোখের অশ্রু শুকায়নি। আর ৩০,০০০-এর বেশি জুলাই যোদ্ধা হতো, জুলাই যোদ্ধারা কেউ বুকের মধ্যে বুলেট নিয়ে এখনো, কেউ মাথার মধ্যে বুলেট নিয়ে, কেউ চোখের মধ্যে বুলেট নিয়ে এখনো তারা ধুকে ধুকে জীবন দিন গুজরান করতেছে। কারো পা কেটে গেছে, কারো হাত কেটে গেছে, জীবনের সব স্বপ্নগুলো তাদের ফিকে হয়ে গেছে। এখনো পর্যন্ত তারা একটা আশা নিয়ে বেঁচে আছে, একটা স্বপ্ন তাদের বুকে এখনো ধিকি ধিকে জ্বলছে। স্বপ্নের সোনার সেই অধিকারের বাংলাদেশ তারা দেখে যেতে চায়। আজ আমরা যদি এই রাজনীতি যারা করি, রাজনীতির নামে যারা বড় বড় লেকচার দেই, এই ১৫০০ শহীদের স্বপ্নের বাংলাদেশ, ৩০,০০০ যুদ্ধাহত জুলাই যোদ্ধার স্বপ্নের বাংলাদেশ যদি আমরা গড়তে না পারি, ইতিহাসের কাছে গাদ্দার হিসেবে বিবেচিত হয়ে যাব। তাই ইতিহাসের সেই দায় মোচনের জন্যই আজ আমরা রাজনীতির প্রান্তে দাঁড়িয়ে অনেক চাপর হিসাবকে পিছনে ফেলে ঝুঁকিপূর্ণ পথে পা বাড়িয়েছি। আমাদের কথা একটাই, শরীফ ওসমান হাদিরা যদি ইনসাফের জন্য জীবন কুরবান দিতে পারে, যারা ভেবেছে শরীফ ওসমান হাদিদের মৃত্যুর মধ্য দিয়ে ইনসাফের লড়াই খতম হয়ে গিয়েছে, তারা বোকার স্বর্গে বসবাস করে। ওসমান হাদির রক্ত বাংলার প্রতিটি জনপদে ইনসাফের ওসমান হাদি জন্ম দিয়েছে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব প্রশ্ন সংগ্রাম আজাদি না গোলামি দিল্লি না ঢাকা দালালি না রাজপথ ইনকিলাব ইনকিলাব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার কথা এগুলোই। আমরা একটা স্বপ্ন নিয়ে, একটা মিশন নিয়ে, দেশের মানুষের কাছে একটা অঙ্গীকার নিয়ে আজ রাজনীতিতে নেমেছি। তাই আমরা আশাবাদী, আমি প্রচন্ড আশাবাদী। বাংলার মানুষের মধ্যে আজ যেই জাগরণ তৈরি হয়েছে, যে সৎ সাহস তরুণ প্রজন্মের বুকে বুকে আজ পুঞ্জীভূত হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতের উপর ভরসা করে বলতে পারি, হাজী শরীয়তুল্লাহদের এই বাংলার মাটি ইনশাআল্লাহ এবার ইনসাফের শাসন উপহার পাবে। ইনশাআল্লাহ মুক্তি আসবে। জমিদারি রাজনীতির প্রথা বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের মানুষ মেহনতি মানুষের রাজনীতিকে গ্রহণ করবে, নিরীহ সাধারণ মানুষের রাজনীতিকে গ্রহণ করবে। সেই মাস্তানিয়ার সন্ত্রাসীর রাজনীতির দিন শেষ। আমি শিবচরের প্রশাসনকে, মাদারীপুরের প্রশাসনের দায়িত্বশীল ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজ আমরা আবার দেখতে পাচ্ছি ওই সীমান্তে শকুনদের আনাগোনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের শহীদ ভাইরা রক্ত দিয়ে যাদেরকে বিতাড়িত করেছিল, সেই রকম কিছু মানুষ যারা সন্ত্রাসী রাজনীতি নির্ভর, যাদের হাত ধরে সন্ত্রাস সমাজে ভীতি সঞ্চার করে, তারা আবার এই স্বচ্ছ সুন্দর পরিবেশের রাজনীতিতে এসে বাংলাদেশে আগামী 26-এর নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। যাদের এখনো জেলখানায় থাকার কথা, যাদের বিরুদ্ধে অসংখ্য অগণিত মামলার হুলিয়া, তারা কিভাবে ওসমান হাদিদের বাংলার মাটিতে আবার কিভাবে তারা হুঙ্কার দিয়ে বেড়ায়। কাজেই প্রশাসনকে আমরা সহযোগিতা করি, তাদের সহযোগিতা চাই। নির্বাচনে যেন বেশি শক্তির কোনো প্রতিফলন না ঘটে, কেন হুমকি ধমকি যেন কেউ দিতে না পারে।
আমার সাধারণ ভোটারদেরকে, নারী পুরুষ হিন্দু মুসলমান নির্বিশেষে উৎসব মুখর পরিবেশে প্রত্যেকে যেন যার যার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাদেরকে যেন কেউ ভয় ভীতি না দেখায়, তাদের প্রতি যেন কেউ কোনো ধরনের অসদাচরণ করতে না পারে, সেটা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব এবং কর্তব্য। এজন্য চিহ্নিত সন্ত্রাসী কারা কারা এলাকায় মানুষের কাছে আবার ভীতির সঞ্চার করছে, কারা কারা এলাকার মধ্যে আবার নতুন করে আনাগোনা শুরু করার পর মানুষের মধ্যে আবার নতুন করে শঙ্কা দানা বাঁধছে, প্রশাসন সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে, এটা আমি আশা করলাম। যদি আমার এই আশা নিরাশায় পরিণত হয়, তাহলে এর সমস্ত দায় প্রশাসনকেই বহন করতে হবে। এখনো পর্যন্ত শহীদদের রক্তের দাগ শুকায়নি, এখনো পর্যন্ত আমার শহীদ সন্তানের মায়ের চোখের অশ্রু শুকায়নি। এখনই আবার সেই প্রেতাত্মারা বাংলার মাটিতে ঘুরবে, বাংলাদেশের মানুষ সেটা দেখতে চায় না। শিবচরের মাটিতে তাদের আনাগোনা হাজী শরীয়তুল্লাহর অনুসারীরা বরদাস্ত করবে না। কাজেই আমরা নিরীহ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, সমৃদ্ধি চাই, উন্নতি চাই, বন্ধুত্ব চাই। আমরা কোন নিরপরাধ মানুষকে তার ব্যক্তিগত কোন রাজনৈতিক দলীয় পরিচয়ের কারণে কাউকে আমরা আক্রমণ করতে চাই না, বিশ্বাস করি না। আমরা যেই রাজনৈতিক মতাদর্শের, সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা। যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে যারা মামলাবাজি করেছে, মামলা বাণিজ্য করেছে, এতদিন মামলা বাণিজ্য করেছে, এখন আবার সময়ের পরিবর্তনে তারাই আবার সেই তাদেরকে এনে এলাকায় ভীতিকর পরিবেশ তৈরি করবার পায় তারা চালাচ্ছে। মনে রাখেন, বাংলাদেশের মানুষ কিন্তু আর আগের মতো বোকা নাই। জুলাইয়ের পর বাংলাদেশের মানুষ, যুব সমাজ এখন অনেক সোচ্চার। কাজেই আমি যা বলতে চেয়েছি, আশা করি আমার কথাটা সচেতন মানুষরা বুঝবার চেষ্টা করবেন। প্রশাসনের দায়িত্বশীল ভাইয়েরা, আপনারা গভীরভাবে আমাদের বক্তব্য নোট করবেন এবং আমাদেরকে যেন এই কথা দ্বিতীয়বার আর বলতে না হয়, আপনারা আমাদেরকে সেই ব্যাপারে আশ্বস্ত করবেন ইনশাআল্লাহ। আমার আখেরি পয়গাম, দেখেন এবারের যে নির্বাচন, এটা কিন্তু ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ বাক বদলকারী নির্বাচন। এবার নির্বাচন কিন্তু 12 তারিখ একটা নির্বাচন হবে না, হবে কয়টা নির্বাচন? 2টা নির্বাচন হবে একসাথে। প্রত্যেকটা ভোটারকে 2টো করে ব্যালট পেপার দেওয়া হবে। কয়টা ব্যালট পেপার? একটা ব্যালট পেপার হবে যেটা সংসদ নির্বাচনের ব্যালট পেপার। ওটার মধ্যে সকল প্রার্থীর নাম এবং প্রতীকের ছবি থাকবে, সেখানে রিকশা থাকবে, ধানের শীষ থাকবে, বিভিন্ন আসনে দাড়িপাল্লা থাকবে, শাপলাকলি থাকবে, অন্যান্য প্রতীকগুলো সেখানে থাকবে। এটা হলো সংসদ নির্বাচনের ব্যালট। এই ব্যালটে আপনারা শিবচর আসন, মাদারীপুর 1 আসনে সিল মারবেন কোনখানে? সিল মারবেন কোনখানে? রিকশা মার্কার মাঝখানে। 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 ইনশাআল্লাহ। এটা হলো একটা ব্যালট পেপার। আরেকটা ব্যালট পেপার দিবে আপনাদেরকে একই সাথে। সেই ব্যালট পেপারে কোনো মার্কা থাকবে না, প্রতীক থাকবে না। সেই ব্যালট পেপারে শুধু 2টা কথা থাকবে, একটা হলো হ্যাঁ আর একটা হলো না। হ্যাঁ মানে কি? হ্যাঁ মানে জুলাই বিপ্লব চাই, হ্যাঁ মানে আমি জুলাই বিপ্লবের পক্ষে, হ্যাঁ মানে আমি বাংলাদেশের পরিবর্তন চাই, হ্যাঁ মানে আমি স্বৈরতন্ত্রের পরিবর্তন চাই, হ্যাঁ মানে হলো আমি জুলুমবাজির পরিবর্তন চাই। তো যারা আমরা পরিবর্তন চাই, যারা আমরা শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে চাই, যারা 30,000 যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করতে চাই, আমরা সবাই হ্যাঁ মার্কায় সিল দেব। সিল দিব কোথায়? হ্যাঁ মার্কায়। হ্যাঁতে সিল দিব। এটা হলো গণভোটে হ্যাঁ দিন। বলেন
রিকশা মার্কায় ভোট দিন। এটা হবে আমাদের স্লোগান, গণভোটে হ্যাঁ দিন, রিক্সা মার্কায় ভোট দিন, গণভোটে হ্যাঁ দিন, রিক্সা মার্কায় ভোট দিন, রিকশা মার্কায় ভোট দিন, গণভোটে হ্যাঁ দিন, গণভোটে হ্যাঁ দিন। রিক্সা মার্কায় ভোট দিন। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই পয়গাম আজ এই মঞ্চ থেকে আপনাদের কাছে দিয়ে গেলাম। এখন আপনাদের আমানতের দায়িত্ব এই পরিবর্তনের পয়গাম প্রতিটি মায়ের কাছে, আমার প্রতিটি বোনের কাছে, প্রতিটি কন্যার কাছে, প্রত্যেক বন্ধু বান্ধব এলাকাবাসী সবার কাছে আপনারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, গোলামি না আজাদি, আজাদি আজাদি, আজাদির মার্কা রিক্সা মার্কা, 24-এর মার্কা, রিক্সা মার্কা, শাপলার মার্কা, রিক্সা মার্কা, 71-এর মার্কা, রিক্সা মার্কা, 47-এর মার্কা, রিক্সা মার্কা, শরীয়তুল্লাহর মার্কা, রিক্সা মার্কা, ইনকিলাবের মার্কা রিক্সা মার্কা। ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি। দোয়া হবে ভাই। আমাদের সভাপতি কথা বলবেন, সারোয়ার হোসেন বিদ্যাবাই। একটু বসেন ইনশাআল্লাহ। আমাদের জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির, তিনি এই শিবচরের আমির, শিবচর